আসসালামু আলাইকুম। সমাজকর্ম অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সায়েম, প্রভাষক সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আজকের যে পাঠটির আলোচনা নিয়ে আমি তোমাদের সাথে থাকছি সেটি একাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের একটি পাঠ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, কারণ এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদেরকে সরাসরি ক্লাসের সুযোগ যেহেতু নেই, সেজন্য অনলাইন ক্লাসে মনোনিবেশ করতে হবে। আমি প্রত্যাশা করব তোমরা এই সুযোগটাকে অত্যন্ত ভালোভাবে ব্যবহার করবে। তোমরা ক্লাসের শুরুতেই কয়েকটি ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে। ছবিগুলো আসলে কি বোঝাচ্ছে? প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে ডিম্বাকৃতির কিছু জিনিসকে নির্দেশ করা হয়েছে, আর দ্বিতীয় ছবিতে একটি গোলাকার কোনো বস্তুকে কেন্দ্র করে তার চারপাশে বিভিন্ন জিনিস দেখানো হয়েছে, যেটা আমরা কোনো প্রক্রিয়া বা কোনো প্রসেসকে নির্দেশ করতে ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ছবিগুলো দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে তোমরা বুঝে গেছো। এই ছবিগুলো দ্বারা আসলে কোনো কাজ করার নির্দিষ্ট বিধিবদ্ধ প্রক্রিয়াকেই বোঝানো হয়ে থাকে। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া, প্রসেস অফ সোশ্যাল কেজ ওয়ার্ক। তাহলে আমরা আজকে দেখব ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া, অর্থাৎ কি প্রক্রিয়া অবলম্বন করে ব্যক্তি সমাজকর্ম তার ক্লায়েন্ট বা সাহায্যার্থীদের মাঝে কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষে তোমরা যা যা শিখবে সেটি হচ্ছে ব্যক্তি সমাজকর্মের প্রক্রিয়া কি, এটা তোমরা খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে, এবং ব্যক্তি সমাজকর্মের প্রক্রিয়া সমূহ তোমরা বাস্তবিক পক্ষে প্রয়োগ করার মতো সক্ষমতা অর্জন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও একটি ছবি দেখো। এর প্রথমটিতে দেখানো হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়া পরিচালনের বিভিন্ন প্রক্রিয়া, আর দ্বিতীয় ছবিতে দেখানো হচ্ছে একজন ব্যক্তি কোনো একটি বিষয়ে প্রক্রিয়াকে ছক আকারে এঁকে দেখাচ্ছেন। তার মানে আমরা এই ছবি দ্বারা বুঝতে পারছি যে কোনো একটি কাজ করার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতি অবলম্বন করে সেই কাজটি সম্পাদন করতে হয়। এই বিষয়টি এই ছবি দ্বারা বোঝানো হচ্ছে। এখন তাহলে আমরা দেখব শুরুতেই যে প্রক্রিয়া আসলে কি বা প্রসেস কি। প্রক্রিয়া হচ্ছে পরিকল্পিত উপায়ে কোনো কাজ করার এক বিশেষ পদ্ধতি, যেটা আমি তোমাদেরকে আগের ক্লাসেই বলেছিলাম যে কোনো কাজকে পরিকল্পনা মাফিক সম্পাদন করার নির্দিষ্ট পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া। অর্থাৎ আমি একটি কাজ কিভাবে করব তার একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকবে এবং সেই পরিকল্পনা মোতাবেক সেই কাজটি সম্পাদন করব, তখন তাকে আমরা বলবো এটি প্রক্রিয়াবদ্ধ কাজ বা প্রক্রিয়া অনুসরণ করে কাজটি সম্পাদন করা হয়েছে। কোনো কাজ করার বিধিসম্মত ও সুশৃঙ্খল উপায়কেই পদ্ধতি বলা হয়। কোনো কাজ করার বিধিসম্মত ও সুশৃঙ্খল উপায়কে পদ্ধতি বলা হয়। কোনো কাজ যদি কেউ বিধি না মেনে এবং বিশৃঙ্খল উপায়ে সম্পাদন করেন, তাহলে সেই কাজকে আমরা তার সেই অবলম্বিত প্রক্রিয়াকে পদ্ধতি বলতে পারি না। তাহলে প্রক্রিয়া এবং পদ্ধতি দুটো জিনিসের মধ্যে একটু মিল রয়েছে। পদ্ধতির একটি বিশেষ উপাদান হচ্ছে প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে দেখব ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলো কি কি। এর আগে আমরা জেনে নিব যে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া আসলে কি। ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া হচ্ছে সমাজকর্মী তার সাহায্যার্থীর সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানসম্মত যে পদ্ধতি অনুসরণ করেন তাকেই বলা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া। এই ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার বিভিন্ন উপাদান রয়েছে। গর্ডন হ্যামিল্টন তিনি যে প্রক্রিয়াগুলোর কথা বলেছেন সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে মনোসামাজিক তথ্য সংগ্রহ, অর্থাৎ সাইকোসোশ্যাল স্টাডি, অর্থাৎ যে ব্যক্তিটি তোমার ক্লায়েন্ট বা সাহায্যার্থী তার সম্পর্কে তুমি বিস্তারিত তথ্য সংগ্রহ করবে। এবং অন্তর্বর্তীকালীন অবস্থা বা প্রগনোসিস হচ্ছে এমন একটি অবস্থা যে কোনো একটি সমস্যাগ্রস্ত ব্যক্তিকে রিসিভ করার সাথে সাথেই তাকে একটি
প্রাথমিক যে সেবা দেওয়া হয় বা প্রাথমিক যে সমাধান দেওয়া হয় সেটা হচ্ছে প্রগনোসিস বা অন্তর্বর্তীকালীন অবস্থা। তারপরে সমস্যা নির্ণয় বা ডায়াগনোসিস, এটা হচ্ছে সংগৃহীত তথ্য অর্থাৎ মনোসামাজিক তথ্য সংগ্রহ স্টেপের মাধ্যমে, সাইকোসোশ্যাল স্টাডি এই স্টেপের মাধ্যমে যে তথ্যসমূহ সংগৃহীত হবে সেই তথ্যসমূহকে বিশ্লেষণ করে পর্যালোচনা করে যে সমস্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে ডায়াগনোসিস। তারপর এই ডায়াগনোসড সমস্যাগুলোর আলোকে তোমার সাহায্যার্থীর জন্য তুমি যে ব্যবস্থাটি নির্ধারণ করবে সেটি হচ্ছে সমাধান বা ট্রিটমেন্ট প্ল্যান। এরপর তুমি তাকে সমাধান প্ল্যানটি দেওয়ার পর সে গ্রহণ করে তার সমস্যা কতটা সমাধান করতে পেরেছে এটা যখন তুমি খতিয়ে দেখবে বা তুমি তোমার কাজ কতটুকু ভালোভাবে করতে পেরেছো এটা যখন খতিয়ে দেখবে তখন এটাকে বলা হচ্ছে মূল্যায়ন বা ইভালুয়েশন। তারপরে রয়েছে অনুসরণ বা ফলো আপ। আমরা জানি যে কোনো সমস্যায় আসলে একেবারে নিঃশেষ হয় না, এই জন্যে সমস্যা সমাধান পরিকল্পনা দেওয়ার পরেও ওই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে মাঝে মাঝে খোঁজ খবর নিতে হয়। খোঁজ খবর নেওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় অনুসরণ বা ফলো আপ। তারপর যদি কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি উপযুক্ত পদ্ধতিগুলো ব্যবহার করে সমস্যার সমাধান দেওয়ার পরেও তার সমস্যার সমাধান না হয় বা যদি দেখা যায় যে তার সমস্যাটি সমাধান দেওয়া তোমার প্রতিষ্ঠান, তুমি যে প্রতিষ্ঠানের সমাজকর্মী সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্ভব নয়, তখন তাকে অন্য কোনো সমাজকর্মী বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে প্রেরণ করার প্রয়োজন হতে পারে। এটাকে বলা হয় রেফারেল। যেমন ডাক্তাররা তার রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো হাসপাতালে রেফার করে থাকেন, এটা হচ্ছে সেরকম একটি পদ্ধতি যেটা ব্যক্তি সমাজকর্মী ব্যবহার করে থাকেন। আর সর্বশেষ হচ্ছে কেসটিকে সমাপন ঘোষণা করা, অর্থাৎ তার সমস্যার সমাধান হয়েছে অথবা তাকে এই প্রতিষ্ঠান থেকে অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে এই মর্মে তার ফাইলটিকে ক্লোজ করে দেওয়া হচ্ছে কেসের সমাপ্তি টানা। এখন আমরা এগুলোর বিস্তারিত বিবরণ দেখব। প্রথমে দেখব মনোসামাজিক তথ্য সংগ্রহের বিবরণ। মনোসামাজিক তথ্য সংগ্রহ, আসলে মনোসামাজিক তথ্য সংগ্রহ হচ্ছে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাসমূহ খুঁজে বের করার জন্য সাক্ষাৎকার, গৃহ পরিদর্শন যেটাকে আমরা বলে থাকি হোম ভিজিট, যোগাযোগ অর্থাৎ কন্ট্রাক্ট এবং অ্যাডভাইস বা যেটাকে কাউন্সিলিং বলা যেতে পারে, পর্যবেক্ষণ, নথিপত্র আদি অধ্যয়ন, এগুলোর মাধ্যমে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি সম্পর্কে তথ্যাদি সংগ্রহ করা হয়। এই তথ্যাদি সংগ্রহ করার সময় কিছু কিছু বিষয়ের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখতে হয়। এর বিষয়গুলো হচ্ছে যে সমস্যার তীব্রতা সম্পর্কে সাহায্যার্থীর কি উপলব্ধি, অর্থাৎ সাহায্যার্থী তার নিজের সমস্যাকে কতটা তীব্রতর মনে করছেন এই বিষয়টি একজন সমাজকর্মীকে তার সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহের সময় মনে রাখতে হবে এবং কিভাবে ওই সাহায্যার্থী তার সমস্যার সমাধান চান সেটাকেও তথ্য সংগ্রহ পর্যায়ে এটাকে সমাজকর্মীকে মনে রাখতে হবে। এবং সাহায্যার্থী তার পরিবার সমষ্টির কাছে সমস্যার গুরুত্ব কতটুকু, অর্থাৎ সাহায্যার্থী যে সমস্যাটি নিয়ে সমাজকর্মীর কাছে এসেছেন বা তোমার কাছে এসেছেন সেই সমস্যাটার গুরুত্ব ওই সাহায্যার্থীর কাছে, তার পরিবারের কাছে, তার এলাকার কাছে কতটুকু, এটাকেও একজন সমাজকর্মীর জন্য মনে রাখতে হবে তথ্য সংগ্রহ পর্যায়ে বা মনোসামাজিক তথ্য সংগ্রহ পর্যায়ে। একটা হচ্ছে সমস্যার উৎপত্তিগত কারণ, অর্থাৎ সমস্যা কি কারণে উৎপত্তি হয়ে থাকতে পারে তার সম্ভাব্য কারণগুলো খুঁজে বের করা। ফলাফলের ব্যাপ্তি, অর্থাৎ তার যে সমস্যাটি রয়েছে সেই সমস্যার যে ফলাফল সেটা আসলে কতটুকু সুদূর প্রসারী এবং এটা কতদূর পর্যন্ত বিস্তৃত সে সম্পর্কে জানার চেষ্টা করা মনোসামাজিক তথ্য সংগ্রহ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এবং এই ক্ষেত্রে সমাজকর্মীকে খুব সজাগ দৃষ্টি রাখতে হয়। সমস্যার সমাধানে সাহায্যার্থী নিজে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন, অর্থাৎ সমাজকর্মীর কাছে আসার আগে সাহায্যার্থী তার সমস্যার সমাধান করবে নিজে নিজে কি ব্যবস্থা নিয়েছেন সেটা তোমাকে নোট ডাউন করতে হবে, অর্থাৎ সমাজকর্মীকে নোট ডাউন করতে হবে এবং সমস্যার সমাধানে সাহায্যার্থীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন সেটাও নোট ডাউন করে রাখতে হবে। এবং সাহায্যার্থী সংস্থা থেকে কি ধরনের সাহায্য প্রত্যাশা করেন, অর্থাৎ তুমি যে সমাজকর্ম প্রতিষ্ঠানের সমাজকর্মী সেই প্রতিষ্ঠানে সাহায্যার্থী কি কি ধরনের সেবা প্রত্যাশা করেন সেগুলো তোমাকে
তার কাছ থেকে জেনে নিতে হবে। এই ছিল মনোসামাজিক তথ্য সংগ্রহ। এখন আমরা দেখব অন্তর্বর্তীকালীন অবস্থা। আমি আগেই বলেছি যে অন্তর্বর্তীকালীন অবস্থা হচ্ছে একটি সাময়িক ব্যবস্থা যার মাধ্যমে একজন সাহায্যার্থীকে সমাজকর্মী গ্রহণ করার সাথে সাথেই তার সমস্যার মেরিট বা তার সমস্যার গুরুত্ব বিবেচনা করে তাকে প্রাথমিক যে পদক্ষেপ দেন সেটি হচ্ছে প্রগনোসিস, যেটাকে আমরা কেতাবি ভাষায় বলতে পারি ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ায় সাহায্যার্থীকে সমস্যা মোকাবেলায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে অন্তর্বর্তীকালীন অবস্থা বলে। এর ফলে সাহায্যার্থীর উদ্বিগ্নতা কমে যায়, অস্থিরতা কমে যায়, উত্তেজনা এবং চাপ এগুলো হ্রাস পায়। সাহায্যার্থী কিছুটা কনফিডেন্স ফিরে পান যে তার সমস্যার সমাধান হবে এবং এটি একটি প্রাথমিক ও তাৎক্ষণিক সমাধান ব্যবস্থা, এটি কোনো চূড়ান্ত সমাধান ব্যবস্থা নয়। চূড়ান্ত সমাধান ব্যবস্থা একটি সময়ব্যাপী প্রক্রিয়া এবং এর জন্য আমি যে প্রক্রিয়াগুলো দেখালাম এই প্রক্রিয়ার প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ফলো করার মাধ্যমে চূড়ান্ত সমাধান দেওয়া সম্ভব। তাহলে প্রগনোসিস হচ্ছে সাহায্যার্থীকে রিসিভ করেই সমাজকর্মী তার সমস্যার সমাধানের জন্য প্রাথমিক যে পদক্ষেপ গ্রহণ করেন সেটি হচ্ছে প্রগনোসিস। এরপর আমরা দেখব সমস্যা নির্ণয় বা ডায়াগনোসিস। ডায়াগনোসিস কি? তোমরা জানো যে তোমরা যখন কোনো রোগের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাদের রোগকে নির্ণয় করার জন্য বিভিন্ন টেস্ট করতে বলেন। এই টেস্ট করাটা হচ্ছে মূলত ডায়াগনোসিস বা সমস্যা নির্ণয়। কারণ এই সমস্যা নির্ণয় করার কারণে ওই টেস্টের ফলাফল দেখে ডাক্তার তখন সিদ্ধান্ত নিতে পারবেন যে তার রোগীর আসলে কি সমস্যা হয়েছে এবং তাকে কি ট্রিটমেন্ট দিতে হবে। সমাজকর্মের বেলায়ও একই কথা প্রযোজ্য যে একজন সমাজকর্মী তার সাহায্যার্থীকে গ্রহণ করেই মনোসামাজিক তথ্য সংগ্রহ এই স্টেপটির মাধ্যমে তার সমস্যার আদ্যপান্ত তথ্য সংগ্রহ করে তিনি সেগুলো বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত উপনীত হবেন সেই সিদ্ধান্তটাই হচ্ছে মূলত সমস্যা নির্ণয়, যেটাকে আমরা বলতে পারি সমস্যা নির্ণয় হলো একটি মানসিক প্রক্রিয়া। সমাজকর্মী কর্তৃক সংগৃহীত তথ্যাবলী পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করে সাহায্যার্থীর সমস্যার প্রকৃতি, প্রভাব ও কারণ সম্পর্কে জানা এবং জেনে যে বিষয়গুলো তিনি খুঁজে বের করবেন এবং সিদ্ধান্ত নেবেন সেগুলো হচ্ছে যেসব ক্ষেত্রে সাহায্যার্থীর সামঞ্জস্যহীনতা রয়েছে তা খুঁজে বের করা এবং সমস্যার সমাধানে সাহায্যার্থী কী ধরনের পদক্ষেপ নিতে চায় তা পর্যালোচনা করা। অর্থাৎ সাহায্যার্থী তোমার কাছে আসলে কী ধরনের সাহায্য চায় সেটা তুমি তার কাছ থেকে পর্যালোচনা করে জেনে নিবে। সাহায্যার্থীর সামর্থ্য, যোগ্যতা ও দক্ষতার মূল্যায়ন করা, অর্থাৎ সাহায্যার্থীর কি কি সামর্থ্য রয়েছে, তার কি যোগ্যতা রয়েছে এবং কি দক্ষতা রয়েছে সমস্যার সমাধান কল্পে, এগুলো এই সমস্যা নির্ণয় পর্যায়ে এসে সমাজকর্মীকে সাহায্যার্থীর সাথে আলাপ আলোচনাপূর্বক জেনে নিতে হয় এবং সাহায্যার্থী কতটা এবং কি ধরনের দ্বন্দ্বে ভুগছে তা পরিমাপ করা। অর্থাৎ সাহায্যার্থী যে কোনো মনোসামাজিক সমস্যা নিয়ে তোমার কাছে এসেছেন, তিনি আসলে তার যে সমস্যার প্রকটতা বা তিনি আসলে কি ধরনের দ্বন্দ্বে ভুগছেন এবং তার দ্বন্দ্বের পরিমাণ কতটুকু এটা সমাজকর্মীকে পরিমাপ করেই তার জন্য সমাধান পরিকল্পনা রেডি করতে হবে। তো এই পর্যায়ে আমরা দেখব সমাধান পরিকল্পনা বা ট্রিটমেন্ট প্ল্যান। সাহায্যার্থীর সমস্যার প্রকৃতি, প্রভাব ও প্রতিষ্ঠানের সম্পদ ও সীমাবদ্ধতা। সাহায্যার্থীর সম্পদ ও সামর্থ্য, ব্যক্তিত্ব ও প্রত্যাশার উপর ভিত্তি করে সমাজকর্মী সমস্যা সমাধান পরিকল্পনা গ্রহণ করে থাকেন। তার মানে সমস্যা সমাধান পরিকল্পনা গ্রহণের পূর্ব শর্ত হচ্ছে কি, সমাজকর্মী যে প্রতিষ্ঠানের নিবন্ধিত বা নিয়োজিত বা নিযুক্ত কর্মী, সেই প্রতিষ্ঠানের কি কি সম্পদ রয়েছে এবং কি কি সীমাবদ্ধতা রয়েছে এবং যে সাহায্যার্থীর সমস্যার সমাধান নিতে এসেছেন সেই সাহায্যার্থীর কি কি সম্পদ ও সামর্থ্য রয়েছে, তার ব্যক্তিত্বের ধরন কি এবং তিনি কীরকম সমাধান প্রত্যাশা করেন তার উপর ভিত্তি করেই সমস্যার সমাধান পরিকল্পনা রেডি করতে হয়। তার মানে এর পূর্ব শর্তগুলো হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদের সীমাবদ্ধতা এবং সাহায্যার্থীর সম্পদের সামর্থ্য, ব্যক্তিত্ব ও প্রত্যাশা। এই বিষয়গুলোকে সমাজকর্মী বিবেচনায় নিয়ে তার জন্য
একটি সমাধান পরিকল্পনা রেডি করেন। এ পর্যায়ে যেসব সমাধান পরিকল্পনা তিনি দিতে পারেন সেগুলো মোটামুটি 5 ভাগে বিভক্ত। একটি হচ্ছে সমর্থনমূলক পদ্ধতি, অর্থাৎ এই পর্যায়ে সমাজকর্মী সাহায্যার্থীর সমস্যাগুলোকে আলোচনা করে তার সাথে কাউন্সিলিংমূলক, অর্থাৎ তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে সমর্থনমূলক পদ্ধতি। আরেকটি হচ্ছে সংশোধনমূলক পদ্ধতি, অর্থাৎ তার আচরণে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই আচরণগুলোকে সংশোধনের জন্য তিনি যদি আচরণগুলো ফৌজদারি কোনো আইনকে লঙ্ঘন করে, তাহলে যদি ওই সাহায্যার্থীর বয়স 18 বছরের কম হয় তাহলে তাকে কিশোরী সংশোধন কেন্দ্রে পাঠানো যেতে পারে। আর যদি তার চেয়ে তার বয়স বেশি হয় তাহলে তাকে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে তাকে কাউন্সেলিং সার্ভিস প্রদান করা। এটা হচ্ছে সংশোধনমূলক পদ্ধতি, অর্থাৎ যাতে তার আচার আচরণগুলো সংশোধন হয়ে যায়। আর সমর্থনমূলক পদ্ধতিও মূলত এক প্রকার সংশোধনমূলক পদ্ধতি, কিন্তু সেখানে তার সমস্যাকে এতটা বিস্তৃত আকারে দেখা হয় না এবং সমাজকর্মী এক্ষেত্রে তার সমস্যাকে প্রথমেই স্বীকৃতি দেন যে এরকম সমস্যা মানুষের হয়ে থাকে, এটাকে শুধুমাত্র এই নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করে দূর করা সম্ভব, এরকম কিছু সাপোর্টিভ কথাবার্তা বলে থাকেন, এই জন্য এটাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট মেথড বলা হয়। আর সংশোধনমূলক পদ্ধতির মাধ্যমে যেহেতু একজন ব্যক্তির বিচ্যুত আচরণসমূহকে সংশোধন করা হয়, এই জন্য এটাকে বলা হয় কারেকশনাল ট্রিটমেন্ট বা মডিফাইং ট্রিটমেন্ট। তারপর হচ্ছে দ্রব্যবাচক সাহায্যদান পদ্ধতি। যদি কোনো সাহায্যার্থী এমন অবস্থায় আসে যে তার ম্যাটেরিয়ালিস্টিক বা দ্রব্যবাচক বিভিন্ন সাহায্য লাগবে বা বৈষয়িক সাহায্য লাগবে, এরকম ক্ষেত্রে তাকে যে সেবা দেওয়া হয় সেটা হচ্ছে দ্রব্যবাচক সাহায্যদান পদ্ধতি। যেমন হতে পারে কোনো দুস্থ মানুষ যদি আসে তাহলে তার বয়স বিবেচনায় এক্ষেত্রে সমাজকর্মী তাকে বিধবা ভাতা বা বয়স্ক ভাতা, অথবা যদি তিনি পঙ্গু হন তাহলে তার জন্য পঙ্গু ভাতার ব্যবস্থা করতে তিনি সরকারের কাছে আবেদন করতে পারেন, অথবা তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের এরকম কোনো সেবা কার্যক্রম থাকলে সেগুলো তিনি তাকে পাইয়ে দিতে পারেন। এটি হচ্ছে দ্রব্যবাচক সাহায্যদান পদ্ধতি, যেটাকে আমরা বলি ম্যাটেরিয়ালিস্টিক ট্রিটমেন্ট প্ল্যান। আরেকটা হচ্ছে প্রত্যক্ষ সমাধান পদ্ধতি। এই প্রত্যক্ষ সমাধান পদ্ধতি হচ্ছে এটি এমন এক প্রকার সমাধান পদ্ধতি যার মাধ্যমে একজন সমস্যাগ্রস্ত সাহায্যার্থী সমাজকর্মীর কাছে আসবেন এবং তিনি সমাধানটি সরাসরি গ্রহণ করে তিনি সুস্থ হয়ে ফিরে যাবেন। এটি হচ্ছে প্রত্যক্ষ সমাধান পদ্ধতি। আরেকটি হচ্ছে পরোক্ষ সমাধান পদ্ধতি। এর মাধ্যমে মূলত সরাসরি তার সমস্যার সমাধান করা হয় না, কিন্তু তার সমস্যার সাথে যেসব বিষয়াবলী জড়িত সেগুলোকে সমাধান করে দেওয়া হয়, যাতে আস্তে আস্তে ওই সাহায্যার্থী তার সমস্যা থেকে উত্তরণ পেতে পারে। মূলত এই পরোক্ষ সমাধান পদ্ধতি একজন ব্যক্তির জীবনে সুদূর প্রসারী প্রভাব রাখে, কারণ আমরা জানি যে কোনো ব্যক্তিকে সরাসরি সাহায্য করে তাকে সমস্যা মুক্ত করলে সে তার সমস্যার সমাধান প্রক্রিয়া সম্পর্কে সম্যকরূপে অবহিত নাও থাকতে পারে এবং পরবর্তীতে আবার একই সমস্যার সমাধান হতে পারে, আর একই সমস্যায় জড়িত হতে পারে। এই জন্য সমাজকর্মীরা সর্বক্ষেত্রেই পরোক্ষ সমাধান পদ্ধতি, সমর্থনমূলক পদ্ধতি এবং সংশোধনমূলক পদ্ধতি গ্রহণ করে থাকেন। এই পরোক্ষ সমাধান পদ্ধতিতে ব্যক্তির সমস্যার সাথে যেসব বিষয়গুলি জড়িত সেই সব বিষয়গুলিকে সমাধান করে ব্যক্তিকে পরোক্ষভাবে সেই সমস্যার সমাধানের জন্য উপযুক্ত করে তোলা হয়। ফলশ্রুতিতে ব্যক্তি দীর্ঘস্থায়ীভাবে সমস্যা থেকে মুক্তি লাভ করে। এটি হচ্ছে পরোক্ষ সমাধান পদ্ধতি। এরপরে আমরা দেখব মূল্যায়ন। তোমরা জানো যে মূল্যায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। ইভালুয়েশন ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এটা সমাজকর্মের ব্যক্তি সমাজকর্মের অন্যতম একটি মূলনীতি যে মূল্যায়ন স্তরটি সবসময়ই একটি টেন্টেটিভ অর্থাৎ পরীক্ষামূলক এবং এটি শুরু থেকেই একজন সাহায্যার্থীর সমস্যা সমাধানের একদম শুরু থেকেই এটাকে শুরু করতে হয়। যেটাকে আমি বলেছি যে এই স্তরটি সাক্ষাৎকার স্তর থেকেই শুরু হয়, অর্থাৎ সাক্ষাৎকার স্তরটি হচ্ছে মনোসামাজিক তথ্য সংগ্রহের জন্য ব্যক্তির সাথে হোম ভিজিট বা পরিদর্শন অথবা তার নথিপত্রাদি ঘাটাঘাটি এরকম পর্যায় থেকেই মূলত মূল্যায়ন করা শুরু হয়ে যায় যে এই ব্যক্তিটির আসলে সমস্যার কারণ কি, কিভাবে শুরু হলো, এক্ষেত্রে তার ওই ব্যক্তি সমাজকর্মীর প্রতিষ্ঠানটি আসলে কি করতে পারে। এইভাবে মূল্যায়ন প্রথম স্তর থেকেই শুরু হয়। তারপর সাহায্যার্থীকে সমস্যার সমাধান দেওয়া সম্ভব কিনা তা প্রথম সাক্ষাৎকারে মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হয়। অর্থাৎ একজন সমাজকর্মী যখন সাহায্যার্থী সম্পর্কে সকল তথ্যাদি সংগ্রহ করবেন তখনই তিনি সিদ্ধান্ত নেবেন যে তার প্রতিষ্ঠানের
কতটুকু সক্ষমতা রয়েছে ওই সাহায্যার্থীর সমস্যার সমাধান প্রদান করার জন্য। এবং সমস্যা সমাধান প্রক্রিয়ার সফলতা, বিফলতা, দোষ ত্রুটি, ব্যর্থতা এগুলো মূল্যায়নের মাধ্যমে মূলত নির্ণয় করা হয়। অর্থাৎ যদি কোনো কেস সমাধান করতে গিয়ে সমাজকর্মী ব্যর্থ হন, তাহলে তিনি মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারেন এখানে তার বিফলতা কোথায় এবং তিনি কোথায় ব্যর্থ হয়েছেন এবং তার দোষ ত্রুটিগুলো কী ছিল। আর এই মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সমাজকর্মী যে প্রতিষ্ঠানে নিয়োজিত সেই প্রতিষ্ঠানেরও সফলতা, বিফলতা, দোষ ত্রুটি এবং ব্যর্থতা নির্ণয় করতে পারেন। এবং এই মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সাহায্যার্থী কতটুকু তার সমস্যার সমাধানকল্পে সমাজকর্মীকে সাহায্য করেছে সেই বিষয়টিও নির্ণয় করা সম্ভব হয়। এই জন্যেই এই মূল্যায়নের জন্য সাহায্যার্থী সমাজকর্মী যৌথ অংশগ্রহণ একান্তভাবে কাম্য। কারণ উভয়ই যদি একটি কাজের প্রতি ডেডিকেটেড বা মনোযোগী না হন, তাহলে সেই কাজটি সুচারুরূপে সম্পাদন করা সম্ভব নয়। এজন্য ব্যক্তি সমাজকর্ম সমস্যা সমাধান প্রক্রিয়ায় মূল্যায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যাকে আমরা বলেছি এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। এটা শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকে। আমরা এই পর্যায়ে দেখব ফলো আপ বা অনুসরণ, যেটা আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে ফলো আপ হচ্ছে কোনো একটি ব্যক্তিকে তার সমস্যার সমাধান প্রদান করা হয়েছে এবং তিনি সমস্যার সমাধান নিয়ে আপাতত তিনি সামাজিকভাবে খুব ভালো অবস্থানে রয়েছেন বা তিনি তার সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছেন, এইরকম ব্যক্তিকে খোঁজ খবরে রাখা, যাতে তিনি আবার পূর্বোক্ত কোনো সমস্যায় জড়িত না হন। এই কাজটি হচ্ছে মূলত অনুসরণ বা ফলো আপ। ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া অবলম্বন করে যে সমাধান প্রদান করা হয়ে থাকে তা আবারও শুরু হতে পারে যদি আমরা সমাজকর্মীরা ওই ব্যক্তিকে অনুসরণ না করি বা তাকে আর ফলো আপে না রাখি। এই সমস্যা প্রত্যাবর্তন করেছি কিনা সেটা বোঝা যাবে যদি আমরা ব্যক্তিকে মাঝে মাঝে খোঁজ খবর নেই, তাহলেই বুঝতে পারবো যে তার সমস্যাটি আবার প্রত্যাবর্তন করেছে কি করেনি। যদি প্রত্যাবর্তন করে তাহলে তাকে আবার ওই মনোসামাজিক তথ্য সংগ্রহ থেকে শুরু করে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ফলো করে তার সমস্যার সমাধান দিতে হবে। অথবা যদি তার সমস্যার সমাধান এই পর্যায়ে এসে আর তার প্রতিষ্ঠানে না থাকে, তখন তাকে অন্য প্রতিষ্ঠানে রেফার করে দিতে হবে। এটি হচ্ছে অনুসরণ পর্যায়। এরপর প্রেরণ বা রেফারেল। এই প্রেরণ বা রেফারেল হচ্ছে যদি কোনো সাহায্যার্থীকে তার সমস্যা সমাধানে পূর্ণভাবে সহায়তা করা না যায়, তখন তাকে অন্য প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়। আবার যদি কোনো সমাজকর্মী তার সাহায্যার্থীকে সমস্যা সমাধানে পূর্ণভাবে সহায়তা করতে ব্যর্থ হন, তখন তিনি ওই সমাজকর্মী তার সাহায্যার্থীকে অন্য কোনো সমাজকর্মীর কাছে প্রেরণ করতে পারেন। অর্থাৎ এমন হতে পারে যে কোনো একজন ডাক্তার মনে করছেন যে তার রোগীকে তিনি সারিয়ে তুলতে পারবেন না, তখন তিনি তার অন্য কোনো কলিগকে অনুরোধ করতে পারেন ওই রোগীকে দেখার জন্য। এটি হচ্ছে সমাজকর্মী থেকে সমাজকর্মীর কাছে সাহায্যার্থীকে প্রেরণ করা। আর প্রথমটি আমি যেটি বলেছি সেটি হচ্ছে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে সাহায্যার্থীকে প্রেরণ করা। অর্থাৎ যে প্রতিষ্ঠানে সে সাহায্য নিতে এসেছে সেই প্রতিষ্ঠানটি তার সমস্যার সমাধানে পূর্ণভাবে সহায়তা করতে সক্ষম নয়, এই জন্য সেই প্রতিষ্ঠানটি অন্য কোনো তার চেয়ে উচ্চতর বা বেশি সক্ষমতা সম্পন্ন কোনো প্রতিষ্ঠানে তাকে রেফার করে দিতে পারে। এই প্রেরণের কাজটি মূলত নির্ভর করে সাহায্যার্থীর সমস্যার প্রকৃতি, ধরন ও গভীরতার উপর। অর্থাৎ সাহায্যার্থীর সমস্যা কতটা বিস্তৃত এবং কতটা জটিল এগুলোর উপর ভিত্তি করেই মূলত প্রেরণের কাজটি করা হয়ে থাকে। এই পদক্ষেপটি সমস্যা সমাধান প্রক্রিয়ার যে কোনো পর্যায়েই দরকারি হতে পারে। কারণ যদি মনোসামাজিক তথ্য সংগ্রহ পর্যায়েই সমাজকর্মীর মনে হয় যে এই সমস্যাটির সমাধান আসলে তার পক্ষে বা তার প্রতিষ্ঠানের পক্ষে দেওয়া সম্ভব নয়, তখন তিনি তাকে বলতে পারেন যে অন্য কোনো প্রতিষ্ঠানে তিনি যেন যোগাযোগ করেন। অর্থাৎ এই প্রেরণ বা রেফারেল পর্যায়টি যে কোনো পর্যায়েই প্রয়োজনীয় হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপর দেখব সমাপ্তি বা টার্মিনেশন। সমস্যা সমাধান একটি ধারাবাহিক প্রক্রিয়া, বাস্তবিক পক্ষে এটি কখনোই শেষ হয় না। তবুও সমাজকর্মী তার সাহায্যার্থীর সমস্যা সমাধান পূর্বক যদি এই মর্মে সন্তুষ্ট হন যে তার সাহায্যার্থী তার কাছ থেকে কাঙ্ক্ষিত সমাধানটি পেয়েছেন,
তাহলেই তিনি তার কেসটি সমাপ্ত হয়েছে বলে ধরে নেন এবং তখন ওই সাহায্যার্থীকে তিনি অবমুক্ত করে দেন। এটি হচ্ছে মূলত সমাপ্তি। এই সমাপ্তির মাধ্যমে মূলত একজন সমাজকর্মী ঘোষণা প্রদান করেন যে তার সাহায্যার্থী তার কাছ থেকে যতটুকু সাহায্য পাওয়ার পেয়েছে এবং তিনি এখন সুস্থ রয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আমাদের ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া। তোমরা এই ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রতিটি উপাদান যদি ভালোভাবে অধ্যয়ন করো তাহলে একটি জিনিস বুঝতে পারবে যে এর কোনো একটিকে ছাড়া অন্যটি বাস্তবায়ন করা আসলে সম্ভব নয়। এই জন্যে এই ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়াকে বলা ইন্টার রিলেটেড, অর্থাৎ আন্তঃসম্পর্কিত, পরস্পর আন্তঃসম্পর্কিত। এই পর্যায়ে আমরা নিজেদেরকে একটু মূল্যায়ন করে দেখব আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম। প্রথমেই আমরা শিখেছি ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া একটি ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, এটি আমরা ব্যাখ্যা করতে শিখেছি। এবং প্রেরণ কার্যক্রমটি তুমি তোমার কোনো প্রত্যক্ষ উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে, সেটিও আমরা আজকের আলোচনা থেকে শিখেছি। তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। তোমরা বাড়িতে বসে ব্যক্তি সমাজকর্মে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান প্রক্রিয়া সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজকর্ম ক্লাসের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি প্রত্যাশা করব তোমরা পাঠে মনোযোগী হবে, একে অপরের প্রতি মানবিক হবে এবং তোমরা সবসময় সতর্ক, সচেতন এবং বুদ্ধিদীপ্ত আচরণ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।